আচ্ছা, আমরা আলামিন স্যার মনে হয় ক্লাস নিলেন। আমি স্যারকে রিকোয়েস্ট করছিলাম আজকে ক্লাসটা 1 ঘন্টার মধ্যে নেওয়ার জন্য, কারণ 11টা থেকে আমাদের একটা মিটিং আছে আর কি, ইম্পর্টেন্ট মিটিং। তো ক্লাস শেষ করে আমি মিটিংয়ে জয়েন করার চেষ্টা করব। এই জন্য তোমাদের হয়তো স্যার একটু কম পড়াইছে আজকে আর কি। তো কম পড়াইলে অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় ক্ষতি হয়। জানি না তোমাদের কোনটা হয়েছে আর কি। তো স্যার কি পড়াইলো আজকে? এগ্রিগেট। এগ্রিগেট। তার মানে উনি একটা ক্লাসে একটা করে কন্টেন্ট শেষ করার প্ল্যান মেবি ব্রিক মনে হয় শেষ করে দিয়েছে এক লেকচারে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফার্স্ট লেকচারে আমরা কোনো কোর্স কন্টেন্ট থেকে আলোচনা করি নাই। আমরা জাস্ট কিছু বাংলাদেশ পার্সপেক্টিভ প্লাস ওয়ার্ল্ড পার্সপেক্টিভ কিছু আমরা ভিউজ দেখছিলাম ম্যাটেরিয়ালস এর রেসপেক্টে, কি হচ্ছে ওয়ার্ল্ডে, আমরা কি করতেছি, একবারেই প্রিমিনারি লেভেলের। ডিপ লেভেল থেকে আমি কিছু বলি নাই। তো হয়তো নেক্সট সেমিস্টারগুলোতে স্যাররা হয়তো শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে আমরা পড়াবো হলো মেকানিক্যাল প্রপার্টিস। এটা সিলেবাসের ফার্স্ট কন্টেন্ট, শুরুর দিকের কন্টেন্ট। সিলেবাসে যেটা আছে কন্টেন্ট হিসাবে ইল্ডিং আছে, এলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ফ্র্যাকচার। ইন এডিশনস আমি দুইটা টার্ম অ্যাড করে নিয়েছি, এটা হলো স্টিফনেস অ্যান্ড ডাক্টিলিটি। এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচারের জন্য। আজকে ডাক্টিলিটিটা কভার করব, আর এলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ফ্র্যাকচার, ইল্ডিং এতটুকু কভার করব, কিন্তু স্টিফনেসটা আজকে হয়তো শেষ করা যাবে না। তো মনে হয় তোমরা এই টার্মগুলো, বিশেষ করে ইল্ডিং, এলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ফ্র্যাকচার একটু মিট করে নাও। হ্যাঁ, যারা আনমিউট আছে একটু মিট করে নাও। ওকে, ফাইন। তো তোমরা মনে হয় টার্মগুলো একবারেই কমন টার্ম, তোমরা ডিপ্লোমায় মনে হয় পড়েছো আর কি। ডিপ্লোমায় না পড়লেও তোমরা এডমিশনেও পড়েছো। আবার মেকানিক্স অফ সলিডও স্যার এই বিষয়গুলো পড়াবেন, হয়তো সালাম স্যার পড়াবেন আর কি। এইগুলো কোর্সে ডাবল হয়ে গেছে। তো পরে আমরা যারা ডিসিশন নিয়েছিলাম, আমি কমপ্লেন করেছিলাম বেসিক্যালি, স্যার এই কোর্সগুলো আমাদের কন্টেন্ট ডাবল হয়ে গেছে, সলিডও পড়ানো হয়, ম্যাটেরিয়ালসও পড়ানো হয়। পরে আমরা ডিসিশন নিলাম যে যার পার্সপেক্টিভে সে আলোচনা করবে। তো আমি ম্যাটেরিয়ালসের পার্সপেক্টিভে আলোচনা করব, হয়তো স্যার মেকানিক্স অফ সলিডের পার্সপেক্টিভে আলোচনা করবেন। তো ঠিক আছে, শুরু করা যায় তাহলে। তো তার আগেই আমরা জানি মেকানিক্যাল প্রপার্টিস এটা কখন শো করে একটা ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসের দু ধরনের বেসিক প্রপার্টিস হয়, একটা হলো ফিজিক্যাল প্রপার্টিস আর একটা হলো মেকানিক্যাল প্রপার্টিস। তো ফিজিক্যাল প্রপার্টিস হতে পারে একটা ম্যাটেরিয়ালসের শেপ কিরকম, রেগুলার না ইরেগুলার, হ্যাঁ, এগুলো কিছু কমন, ডেনসিটি কত, এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে পড়ে। আর মেকানিক্যাল প্রপার্টিস হলো একটা ম্যাটেরিয়ালস এর উপর যখন লোড তো হবে, অর্থাৎ যখন এনিহাউ ম্যাটেরিয়ালস আর সাবজেক্টেড টু ফোর্সের আওতাভুক্ত হবে, তখন সে যে প্রপার্টিস গুলো শো করবে সেগুলোকে আমরা মেকানিক্যাল প্রপার্টিস বলে থাকি। তো আজকে আমরা সেগুলো ইভালুয়েট করার চেষ্টা করব। তো তার আগে আমরা জেনে নিতে হবে লোড, ফোর্স, স্ট্রেস, স্ট্রেইন, এইগুলো প্রতিটা টার্ম ক্লিয়ারলি বোঝার পর আমরা মেকানিক্যাল প্রপার্টিস হয়তো ভালোভাবে বুঝতে পারবো। তো তোমরা একবারেই পরিচিত জিনিস লোড, ফোর্স, স্ট্রেস, স্ট্রেইন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এটা তোমাদের জানা আমার মনে হয় উচিত। তো কেউ একজন তোমাদের মাঝ থেকে একটু শেয়ার করো যে টার্মগুলো লোড, ফোর্স বা স্ট্রেস, স্ট্রেইন কি বলতে পারবে, একটু ব্রিফলি বলো। কেউ বলতে পারবে না? তুমি শুনতে পারতেছো আমার কথা? দ্রুত একটু রিপ্লাই দিতে হবে, হ্যাঁ। কেউ জানো না লোড, ফোর্স, স্ট্রেস, স্ট্রেইন কি? হ্যাঁ, বলো। ইয়েস স্যার। একজন বলো। বলো। স্যার হ্যাঁ, বলো, তুমি বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতেছি, তুমি বলো। স্যার লোড তো আমরা জানি স্যার কোন স্ট্রাকচারের উপরে বাহির থেকে যে বলটা প্রয়োগ করা হয় তাকে তো লোড বলে, মানে যেটা থাকে বাহির থেকে যেটা প্রযুক্ত হয়। মানে স্ট্রাকচার যেটা বল বলতে তো ফোর্স বোঝায়, যেটা ফোর্সে সেটাই লোড। আচ্ছা, আর তাহলে লোড কি, আর ফোর্স তাহলে কি? না স্যার, ফোর্স এবং লোড দুটো এক জিনিস না, কারণ ফোর্স আসলে একটা একটা স্পেশাল টাইপ অফ, মানে লোড হলো একটা স্পেশাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি বলি। হ্যাঁ, তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে, আমি একটু চেষ্টা করি তোমাদের এই ভাষা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো
তো আসলে লোডটা হলো এটা আসলেই কিছু না, এটাই আমরা খুব ডিপলি চিন্তা করি, একটা স্ট্রাকচার ডিজাইন করি, তখন লোড নিয়েই আমাদের হেডেক মাথা ব্যথা। আসলে লোডটা আমি বলি এটা কিছুই না, এটা স্ট্রাকচার বা যে কোনো একটা বডির সারসাস, অর্থাৎ সারসাস মানে তাহলে একটা বোঝা। ফর এক্সাম্পল একটা মানুষ আছে, তার উপর পাথরের কিছু বোঝা আছে, এটা হলো লোড। তাহলে আমরা জানি লোড আবার ক্লাসিফিকেশন আছে, ডেড লোড আছে, লাইভ লোড আছে। তাহলে এই মানুষটা কি নিজে লোড না? হ্যাঁ, এটাও লোড। তবে এটা কি সারসাস? তাহলে বললাম সারসাস, বোঝাটা হলো লোড। তাহলে যে ডেড লোড যেটা আছে, যেটা এই যে মানুষ নিজেই, এটা কি লোড কিনা? যেমন এই বিম স্ট্রাকচার, উপরে দেখো লোড আছে 10 কিলোনিউটন পার মিটার, এটাকে আমরা সারসাস বলি এই বিমের জন্য, এটা আমরা লোড বুঝলাম। বাট বিমের যে লোডটা আছে বা নিজস্ব যে ওয়েটটা আছে, এটা লোড কিনা তা একটু দেখিনি। দেখো, একটু আগে দেখলাম সে অনেক লোড নিয়েছে বোঝা, বাট এই দেখো মানুষটা সে নিজেই দাঁড়াতে পারতেছে না, সে নিজের জন্য নিজেই বোঝা। তার মানে যে কোনো লোড না হোক না কেন, এটা সারসাস একটা বোঝা, যে কোনো একটা স্ট্রাকচার, এটা হতে পারে বাইরে থেকে এক্সপোজ করা বা ইম্পোজ করা, অথবা তার নিজস্ব ওয়েট। অর্থাৎ লোডের ডেফিনেশন এতটুকুই, এটা স্ট্রাকচার বা যে কোনো বডির একটা সারসাস, এটাই হলো লোড। তাহলে ফোর্সটা কি? ফোর্সটা হলো একটা বডিতে যখন লোড আসবে, তার কিছু ইম্প্যাক্ট আসে বা রেজাল্ট আসে রোড থেকে, সেটাকেই বলা হয় ফোর্স। অর্থাৎ ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজাল্টস অর ইম্প্যাক্ট অফ লোড। ফর এক্সাম্পল, এখানে দেখো একটা বিমের ওপর কয়েকটা লোড পয়েন্ট লোড আছে। লোড আসার পর কি হয়েছে দেখো, রিয়েকশন ফোর্স আর সে ক্রিয়েট করতেছে, শিয়ার ফোর্স ক্রিয়েট করতেছে, এই লোডগুলো মোমেন্ট ফোর্স ক্রিয়েট করতেছে, এই সবগুলো যে ইম্প্যাক্ট লোডের, এগুলোকে আমরা বলে থাকি ফোর্স। অর্থাৎ লোডটা হলো একটা স্ট্রাকচারের সারসাস, আর ফোর্সটা হলো লোড আসার পর যে ইম্প্যাক্ট আসে, সেটাকে আমরা বলবো ফোর্স। এখন আসো স্ট্রেস কি। তো স্ট্রেস বিভিন্ন লিটারেচার, বিশেষ করে ফিজিক্স থেকে শুরু করে মানে সাধারণ বিজ্ঞান, এই টাইপের অনেক বইয়ে তোমরা ছোটবেলা থেকে স্ট্রেস পড়ে আসছো, যেটা ডেফিনেশন তোমরা হয়তো পড়েছো, যে স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পাস ইন কোর্সন এরিয়া। একটা বডির ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স কাজ করে, সেটাকে আমরা বলবো স্ট্রেস। এটা ডেফিনেশন কি ঠিক আসলেই? না স্যার, এর ডেফিনেশনটা না ঠিক স্যার। স্যার। Sir, stress is defined as the reaction force for unit area. Sir, এটা বলা যায়। আচ্ছা, আর কেউ? রিয়াকশন রিয়াকশনটা স্যার resisting force per unit area. আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন রকম বলতেছো, আমি একটু ক্লিয়ার করে দিই কেন না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, অনেকে বললা যে রিঅ্যাকশন ফোর্স, অনেকে বললা রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। স্যার, উপরের অংশটা দেখা যাচ্ছে না স্যার, কালো পর্দা পড়ে গেছে। এটা হলো স্ক্রিনের একটা পার্ট, এটা হাইলাইট হয় কেমনে? আচ্ছা, দাঁড়াও একটু। এখন দেখতে পারতেছো? স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার ঠিক আছে। আগেরটাই ভালো ছিল স্যার। ওটা হলো কি, উপরে যেটা জুমের ইয়েটা, এটা আসলে ঢেকে দিচ্ছে একটু অংশ। এটা কি কোনোভাবে হাইড করা যায়? এইভাবে কি বেশি সমস্যা হয় না? দেখা যায় না? হাইড করার অপশনও আমি পাচ্ছি না। স্যার আপনি জুম আউট করেন, আমরা জুম ইন করে দেখবো। হ্যাঁ, যাইছে এবার। এটা খুলেছে না, যায় কি মুশকিল তো। এটাকে আমরা স্ট্রেস বলি, আর একজন বলা যায় রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। তো দেখো, এই একটা ফোর্স সিস্টেম, একটা হুইল সাপোর্ট 100 নিউটন বা যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হতে পারে আর কি। তার এ কোনো স্ট্রেস দেবে? কোনো স্ট্রেস দেবে না, কারণ যখন এই লোড দেবো তখনই এটা মুভ করবে। কারণ আমরা জানি হুইল সাপোর্ট, যেমন তোমরা গেটে দেখে থাকো, হুইল সাপোর্ট থাকে নিচে, রোলার সাপোর্ট যেটাকে আমরা বলি আর কি। তো লোড দেওয়ার সঙ্গে সঙ্গে মুভ করে, কিন্তু এই স্ট্রেস দেবে না। তার মানে একটা বডিতে যে লোড আসলেই যে স্ট্রেস দেবে, যে ডেফিনিশনে পড়েছিলাম আগে, ফোর্স আসলেই যে স্ট্রেস দেবে, এটা সত্য না।
সেকেন্ড অপশন হলো দেখো একটা বডিতে ক্রসনার এরিয়া এ দুটো ফোর্স কাজ করছে, একদিকে 50 নিউটন আর একদিকে 100 নিউটন। হ্যাঁ, যদি বলি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে কোনটা হবে? 50 নিউটন হবে না 100 নিউটন হবে? স্যার এখানে স্ট্রেস একটা হবে না। 50 নিউটন ফর হ্যাঁ, 50 নিউটন কেন? অথবা এটা যদি 25 হয় 100 হয় তাহলে কত হবে? 25 বাই এ হবে না 100 বাই এ হবে? স্যার বডি তো মুভ করবে। হ্যাঁ, পুরি মুভ করবে স্যার, এটাকে আচ্ছা, এটাই বডিটা স্ট্রেস দিবে, যে পরিমাণ ফোর্স রেজিস্টিং করবে এই বডিটা তার রেসপেক্টে সে স্ট্রেস দিবে। ফর এক্সাম্পল 50 নিউটন এদিকে কাজ করতেছে, 100 নিউটন এদিকে মুভ করবে, তাই না? এদিকে 50 নিউটন, এদিকে 100 নিউটন, তাহলে রেজিস্টে কত করবে? সে 50 নিউটন রেজিস্ট করবে আর বাকি 50 নিউটনের জন্য বডিটা মুভ করবে, তাই না? তাহলে 50 নিউটন রেজিস্টিং ফোর্স, এর জন্য সে স্ট্রেস দেবে। তাহলে এখানে স্ট্রেসের তাহলে পরিমাণটা হলো 50 নিউটন পার এরিয়া। যখন এখানে 100 নিউটনে এই সাপোর্ট রেজিস্ট করবে, তাহলে এখানে স্ট্রেস হলো রেজিস্টিং ফোর্স 100 নিউটন, তাহলে 100 বাই এ। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে আমরা এরকম ডেফিনিশনে বলবো না যে শুধু রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকেও আমরা বলবো না। কেন বলবো না, একটু আগে ডেফিনিশনটা দিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা হলো পারফেক্ট একটা ডেফিনিশন স্ট্রেসের অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। এটা হলো হোয়েন এ বডি ইজ অল ইন ইকুইলিব্রিয়াম, যখন একটা বডি সর্বদিক থেকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তখন স্ট্রেসটাকে আমরা ডিফাইন করব, সংজ্ঞায়িত করব ঠিক এভাবেই, রেজিস্টিং ফোর্স পার ইউনিট ক্রসন এরিয়া। যখন ইকুইলিব্রিয়াম থাকার পর কি পরিমাণ ফোর্স রেজিস্ট হচ্ছে একটা ইউনিট ক্ষেত্রফলের রেসপেক্টে, তাকেই আমরা স্ট্রেস বলবো। ফর এক্সাম্পল, আমি একটা রুমে বসে এখন ক্লাস নিচ্ছি, এখানে আমি লোড দিচ্ছি বা অনেকেই লোড দিচ্ছে বা স্ট্রাকচার নিজস্ব লোড দিচ্ছে, তার মানে স্ট্রাকচারে অবশ্যই স্ট্রেস ডেভেলপ হচ্ছে। কিন্তু লোডের কারণে বা কোনো কারণে স্ট্রাকচারকে মুভ করতেছে কোনো দিকে, যে এখন এখানে বা ভূমিকম্প হইলো, ভূমিকম্প হওয়ার সেটা 1 ফিট কোনো একদিকে সরে গেল, এমনটা কি হয়? কখনোই হয় না। তার মানে কি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অলমোস্ট সব স্ট্রাকচার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকেই সেই স্ট্রেসকে রেজিস্ট করে, ফোর্সকে রেজিস্ট করে। এই ফোর্সকে রেজিস্ট করার সময় যে পরিমাণ স্ট্রেস ইউনিট ক্রস সেকশন এরিয়া ডেভেলপ হয় সেটাকে আমরা বলবো স্ট্রেস। অর্থাৎ একটা বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার পর যে পরিমাণ ফোর্স পার ইউনিট ক্রস সেকশন এরিয়া ডেভেলপ হয় সেটাকে আমরা বলবো স্ট্রেস। তাহলে আমাদের সিভিল পয়েন্ট অফ ভিউ থেকে এটাই হলো স্ট্রেসের একটা এক্সাম্পল আর কি। আর বাকিগুলো স্ট্রেস ডেভেলপ করবে এই বডিটা, বাট এটা সিভিল পয়েন্ট অফ ভিউ থেকে হবে না। আর এটা কোনো স্ট্রেস দেবে না, এটাও কোনো স্ট্রেস দেবে না, কারণ এগুলো কোনো রেজিস্টিং ফোর্স নাই। তাহলে দুইটা পয়েন্ট, একটা হলো রেজিস্টিং ফোর্স হতে হবে স্ট্রেসের জন্য, আর একটা পয়েন্ট হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হবে। যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে একটা স্ট্রাকচার যে ডিজাইন না করা হয় বা এই কনসেপ্ট থেকে যদি স্ট্রেস থিঙ্কিং করা না হয়, তাহলে ডিজাইন করবে তো ভূমিকম্প হবে, স্ট্রাকচার কোনো একদিকে মুভ করবে, কারণ সে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নাই। এখন আসো মেকানিক্যাল প্রপার্টিজ। তো মেকানিক্যাল প্রপার্টিজ সিলেবাস পয়েন্ট অফ ভিউ থেকে এতটুকু আছে। এটা এলাস্টিসিটি, প্লাস্টিসিটি, স্ট্রেংথ আর ডাক্টিলিটি আজকে পড়াবো, এতটুকু ইনক্লুড করে এনেছি। এলাস্টিক প্লাস্টিক একটু পরেই আমি ডিটেলস বলার চেষ্টা করব। আর স্ট্রেংথ সিলেবাস আছে ইল স্ট্রেংথ, এর পাশাপাশি আলটিমেট স্ট্রেংথ আছে, ফ্র্যাকচার স্ট্রেংথ আছে, প্রুফ স্ট্রেংথ আছে, অফসেট ইল স্ট্রেংথ আছে। এটা এমপিএ তে বা পিএসআই বিভিন্ন ইউনিটে মেজার করা হয়ে থাকে, বেসিক্যালি এমপিএ বেশি করা হয়। আর ডাক্টিলিটি এটা পরেই আমি পড়াবো। এটা একটা মেজারমেন্ট হলো ইলংগেশন। তোমরা জানো ইলংগেশন হলো একটা জিনিসকে টেনলে লম্বা হওয়া বা ফর্ম চেঞ্জ করা, এটাকে আমরা ইলংগেশন বলি। যদি ইলংগেশন হয় তাহলে এরিয়া চেঞ্জ হয়ে যাবে, বাড়বে বা কমবে। তারপরে ফ্র্যাকচার স্ট্রেন, এটা আমরা পরে একটু আস্তে আস্তে আলোচনা করব। দেখো, এটা হলো একটা স্ট্রেসের এক্সাম্পল, এগুলো তোমরা জানো, একটু দ্রুত বলে নিচ্ছি। আমরা এগুলোকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বলি। কেন ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বলা হয় একটা ব্যাখ্যা দিই। ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের যে ডেফিনিশন বা স্ট্রেন যেটা বলে, রেজিস্টিং ফোর্স পার ইউনিট, এটা হলো ক্রসন এরিয়াটা হবে অরিজিনাল এরিয়া। যখন অরিজিনাল এরিয়া দ্বারা রেজিস্টিং ফোর্সকে ভাগ দেব তখন যে স্ট্রেস বা স্ট্রেন এই পয়েন্ট অফ ভিউতে যেটা পাবো সেটা হলো ইঞ্জিনিয়ারিং। আরটা আছে ট্রু স্ট্রেস আর ট্রু স্ট্রেন আছে, সেটা হলো যখন যেমন এই বডিটা যখন লোড দেব বা ফোর্স দেব, এটা লম্বা হবে না, লম্বা হলে কি হবে দেখো এরিয়া চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যাকচুয়াল এরিয়া রেসপেক্টে যেটা আমরা বের করব সেটাকে আমরা বলবো ট্রু স্ট্রেস। এখানে ঠিক এরকম অ্যাকচুয়াল যদি আমরা যখন এটা হলো ইনিশিয়াল লেংথ, ইনিশিয়াল লেংথ না নিয়ে লেংথ অফ চেঞ্জ তার রেসপেক্টে যদি কত মানে লম্বা হওয়ার পর দৈর্ঘ্য অর্থাৎ চেঞ্জিং লেংথ নেই, সেটাকে আমরা বলবো ট্রু স্ট্রেন। অর্থাৎ চেঞ্জিং নিয়ে যেটা পাবো সেটা হলো ট্রু, আর যেটা আমরা ইনিশিয়াল নিয়ে পাবো সেটা হলো ইঞ্জিনিয়ারিং।
তোমরা জানো আমরা শিয়ার স্ট্রেন ডায়াগ্রাম প্লট করার জন্য যে আমরা রড টেস্ট করে থাকি বা যে কোনো স্টিল টেস্ট করে থাকি সেটা হলো আমরা ইউটিএম করে থাকি। এই টাইপের মেশিন হয়তো প্র্যাকটিক্যালি স্যাররা দেখাবে আর কি টেনশন টেস্টের জন্য। এখন আসো এলাস্টিক ডিফরমেশন। এলাস্টিক ডিফরমেশন, দু ধরনের ডিফরমেশন আছে, এলাস্টিক, একটা হলো প্লাস্টিক। আগে আমরা এলাস্টিকটা জেনে নেই। এলাস্টিক মানেই হলো রিভার্সিবল, অর্থাৎ পুনরাবৃত্তি। আগে যেরকম ছিল লোড দেওয়ার পর হয়তো বা কোনো একটা কারণে চেঞ্জ হবে, যে কারণে চেঞ্জ হবে সেটা সরাই নিলে বা উইথড্র করলে আবার রিভার্স হয়ে যাবে, অর্থাৎ পুনরায় আগের জায়গায় চলে যাবে, এটাকে বলা হয় এলাস্টিক। যখন ইনিশিয়াল কন্ডিশন এখানে লোড নাই, এরকম অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ছিল বা বডিটা এরকম ছিল, যখন এফ ফোর্স দিলাম সে অবশ্যই লোডের কারণে যে এলাস্টিক বডি হয় তাহলে ইলংগেশন হবে। ইলংগেশন কার কারণে হবে? এই যে বন্ড স্ট্রেংথ বা অ্যাটমগুলো যে ইন্টারনাল আণবিক দূরত্ব যেটাকে বলি ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এগুলো কি হবে? এগুলো ভেঙে যাবে, অর্থাৎ অ্যাটমের অরিজিন চেঞ্জ হয়ে যাবে, অ্যাটমের পজিশন চেঞ্জ হবে। যখন লোডকে রিমুভ করব, যদি আবার আগের জায়গায় ফিরে যায়, এটাকে না বলি এলাস্টিক ডিফরমেশন। আর এই প্রপার্টিসটাকে বলি আমরা এলাস্টিক প্রপার্টিস বা এলাস্টিসিটি। তো এখন যখন আমরা লোড রিমুভ করব, তখন যখন রিগেইন করবে, এটা দুভাবে রিগেইন করে। একটা হলো লিনিয়ার এলাস্টিক বলা হয়, অর্থাৎ যেভাবে সে আস্তে আস্তে ডিফরমেশন রেগুলার হয়ে গেছে, স্ট্রেস স্ট্রেন যখন লোড রিমুভ করবো ঠিক একইভাবে সে রিগেইন করবে অরিজিনালি, অর্থাৎ জিরোতে চলে আসবে। এটা এভাবে হতে পারে। আর একটা হলো নন লিনিয়ার, না সে এভাবে সে রিগেইন করবে না, সে অন্যভাবে, অথবা বা স্ট্রেস কম বেশি হবে বা স্ট্রেন কম বেশি হবে, সে যেভাবেই হোক আস্তে আস্তে সে জিরোতে আবার চলে আসবে। এটাকে নন লিনিয়ার। যে লাইন বরাবর সে ডিফর্ম করছে বা চেঞ্জ হয়েছে, লোড রিমুভ করার পর বা আনলোডিং করার পর যে ওই লাইন বরাবর সে রিগেইন করে, সেটাকে আমরা লিনিয়ার বলি। আর যে সেই লাইন বরাবর না করে যদি কোনোভাবে যে কম বেশি হয়, ফর এক্সাম্পল 100 নিউটন লোডের জন্য স্ট্রেন আছে এতটুকু, যখন রিগেইন করলো আবার 100 নিউটন লোড আসলো, বাট স্ট্রেন হয়তো কম বেশি আসলো, তখন সে এক লাইনে হবে না, এটাকে নন লিনিয়ার বলি। বেশি করে মাইল স্টিলটা লিনিয়ার হয়, আর কাস্ট আয়রন বা এই টাইপের বডিগুলো নন লিনিয়ার এলাস্টিসিটি প্রপার্টি শো করে। এখন আসো এলাস্টিসিটি কি আর প্লাস্টিসিটি কি। তো ডেফিনিশন তোমরা জানো, এলাস্টিসিটির প্রপার্টি একটা ম্যাটেরিয়ালসকে লোড দিলে তার শেপ চেঞ্জ হবে, আর লোড রিমুভ করার পর যদি শেপটা পুনরায় রিগেইন করে, সেটাকে আমরা বলে এলাস্টিক বডি বলি। আর এই প্রপার্টিসটাকে, এই যে রিশেপ যে করলো, রিগেইন করলো, এই প্রপার্টিসটাকে আমরা বলি এলাস্টিসিটি। ঠিক প্লাস্টিসিটি উল্টা, অর্থাৎ লোড দেওয়ার পর সে আর পুনরায় আগের শেপে যে সাইজ ছিল, যে দৈর্ঘ্য প্রস্থ ছিল, সে পুনরায় রিগেইন করবে না, এটাকে আমরা বলবো প্লাস্টিসিটি। তো এলাস্টিক ডিফরমেশনটা অনেক কম হয় আর প্লাস্টিক ডিফরমেশনটা অনেক বেশি হয়। এগুলো খুবই বেসিক কিছু কথাবার্তা, আমরা তোমরা দেখে নিলে এগুলো বুঝতে পারবা, আমি বলতেছি না। তো এলাস্টিসিটি প্রপার্টিসটাই আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এলাস্টিক প্রপার্টিস পর্যন্ত এই ম্যাটেরিয়ালস এর ইউজ করে স্ট্রাকচার ডিজাইন করি, আমরা প্লাস্টিক পজিশনে যাই না। কেন যাই না পরে বলবো। এখন আসো হুকস ল। তোমরা হুকস ল সবাই জানো যে উইদিন এলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন, অর্থাৎ স্ট্রেসটা স্ট্রেনের সঙ্গে গ্রাজুয়ালি চেঞ্জ হবে এলাস্টিক লিমিট পর্যন্ত, এটাইকে হুকস ল বলে। তো সেই স্লোপ থেকে আমরা যেটা পাই স্ট্রেস প্রপোর্শনাল স্ট্রেইন, তারপর যে প্রপোর্শনাল উঠাই দেওয়া হয়, একটা কনস্ট্যান্ট ই ইউজ করা হয়, তারপর সমান সমান চিহ্ন বসানো যায়, অর্থাৎ স্ট্রেস সমান সমান ই ইনটু ই, এটা হলো স্ট্রেইন, এটা হলো স্ট্রেস। আর এই ইটাকে বলা হয় মডুলাস অফ এলাস্টিসিটি, তোমরা এটা জানো। তো এখন আমার বিষয় হলো যে হুকস ল যেটা বললো, আমরা এলাস্টিসিটি ডেফিনেশনটা পাইলাম, কোনো কনফ্লিক্ট আছে কিনা দুটার মাঝে। তো ডেফিনেশন কি বললো? এলাস্টিক লিমিট পর্যন্ত লোড দেওয়ার পর যদি লোড রিমুভ করি তাহলে স্ট্রেইন জিরো হবে। যেমন এখানে লোড দেওয়ার সময় কি হয়ে গেছে, কিছু স্ট্রেস শো করেছিল, স্ট্রেইন শো করেছিল, যখন লোড জিরো করব স্ট্রেসও জিরো হবে, স্ট্রেইনও জিরো হবে, অর্থাৎ বডিটা আবার এই জায়গায় সবকিছু চলে আসবে। যদি এই জায়গায় চলে না আসে, ফর এক্সাম্পল লোড রিমুভ করলাম, সে স্ট্রেস জিরো হলো, বাট স্ট্রেইন জিরো হলো না, এই জায়গায় আসলো, তার মানে কি এটুকু হলো আমাদের পার্মানেন্ট ডিফরমেশন, তাহলে বডিটা এলাস্টিক না। ডেফিনিশন কি বলতেছে? লোড রিমুভ করার পর অবশ্যই পুনরায় শেপ রিগেইন করবে, অর্থাৎ স্ট্রেইন স্ট্রেস দুইটাই জিরো হবে। আর হুকস ল কি বলে? উইদিন এলাস্টিক লিমিট, এর লাইনটা একবারেই মানে এমন প্রপোর্শনাল হবে যাতে স্লোপ ই যেটা বলা হয়, যে কোনো জায়গায় তোমরা যদি স্লোপ নাও ইটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এই লাইনে স্ট্রেস প্রপোর্শনাল স্ট্রেইন হবে।
তাহলে আমাদের ডেফিনিশন বলতেছে লোড রিমুভ করলে স্ট্রেন জিরো, স্ট্রেসও জিরো, আর হুকস ল বলতেছে এটা প্রপোর্শনাল হবে। এখন যে পর্যন্ত প্রপোর্শনাল হবে, ফর এক্সাম্পল এই পর্যন্ত প্রপোর্শনাল হইলো, এই পয়েন্টে আসার পর যে লোড আনলোডিং করি বা লোডটাকে রিমুভ করি, তাহলে স্ট্রেন জিরো হওয়া লাগবে না? এলাস্টিক বডি অবশ্যই জিরো হতে হবে। কিন্তু আসলেই যদি এই পর্যন্ত লোড দেওয়ার পর, অর্থাৎ যে পর্যন্ত প্রপোর্শনাল আছে, হুকস ল ভ্যালিড যে পর্যন্ত, যেটা ডেফিনিট হুকস ল যেটা বলে আর কি, তো রিমুভ করার পর দেখবা যে কখনোই স্ট্রেন জিরো হবে না, সামহাও কিছু স্ট্রেন থাকবে। বুঝতে পারছো বিষয়টা? হুকস ল বলতেছে এটা প্রপোর্শনাল, ঠিক আছে, কিন্তু লোড দেওয়া প্রপোর্শনাল, কোন যে পর্যন্ত প্রপোর্শনাল বলতেছে কিন্তু লোড রিমুভ করবা সে কখনোই রিগেইন করবে না, কিছু পরিমাণ স্ট্রেন থাকবে। তাহলে কি হুকস ল ভ্যালিড না? হ্যাঁ, কিছুটা ইরর আছে, তবে আমি এটা জাস্ট একটা কনফ্লিক্ট বোঝানোর জন্য, তোমরা এটা নিয়ে আবার কোথাও ইয়া করবা না যে হুকস ল স্যার ভ্যালিড বলছে না, কিছুটা ইরর আছে, এটা ইরর অ্যাকসেপ্টেবল। যে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই আমি, ফর এক্সাম্পল দুজন লোক ব্যাংকে গেছে, একজন 1 কোটি টাকা উঠাবে, সে ব্র্যাকেটে লিখছে 1 কোটি মাত্র, আর একজন 500 টাকা উঠাবে। এখন সে যখন দেখছে যে ওই 1 কোটি টাকা মাত্র লিখছে, সে এখন 500 টাকা নিয়ে ব্র্যাকেটে লিখছে যে কিছুই না। এটাও এরকম যে যে পরিমাণ স্ট্রেন থাকবে প্রপোর্শনাল পর্যন্ত জিরো হবে না, এটা আসলে কিছুই না, যৎসামান্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো প্লাস্টিক ডিফর্মেশন। প্লাস্টিক ডিফর্মেশন কি? এলাস্টিক ডিফর্মেশনের উল্টা, অর্থাৎ যে লিমিট পর্যন্ত লোড দিলে পুনরায় রিগেইন করে সেটা হলো এলাস্টিক লিমিট। যে এলাস্টিক লিমিটের পর আরো লোড দেই তখন আর রিগেইন করে, কত রিগেইন করবে? শুধু এটা হলো স্ট্রেন এলাস্টিক প্লাস প্লাস্টিক, শুধু এলাস্টিক টুকু রিগেইন করবে আর প্লাস্টিক টুকু থেকে যাবে, এটা হলো প্লাস্টিক ডিফর্মেশন। যেগুলো বললাম এখানে লেখা আছে, অর্থাৎ যে মলিকুলার গুলো পজিশন চেঞ্জ করে পুনরায় এগুলো আর রিগেইন করে না, অরিজিনাল শেপে চলে আসে না, অরিজিনাল পজিশনে আসে না, এর জন্য একটা প্লাস্টিক ডিফর্মেশন থেকে যায়। আরেকটা বিষয় হলো কিছু কিছু বডি আছে যেগুলো এলাস্টিসিটি মানে এলাস্টিসিটি বা প্লাস্টিসিটি ডিফাইন করা খুবই কষ্টকর, অর্থাৎ ইল পয়েন্ট শো করে না। তো সে সকল বডির ক্ষেত্রে আমরা 0.2% অফসেট নিয়ে আমরা ইল পয়েন্ট ডিফাইন করি। এটা মেকানিক্স অফ সলিডে স্যার ভালো করে পড়াবেন। এখন আসলে এলাস্টিক রিকভারি। এলাস্টিক রিকভারি কি? ফর এক্সাম্পল এই একটা বডিতে লোড দিলাম, আনলোডিং করলাম, আনলোডিং হওয়ার পর এই পর্যন্ত সে আসছে, অর্থাৎ এতটুকু ডিফর্মেশন বা স্ট্রেন রয়ে গেছে, তাহলে বডিটা কতটুকু রিকভার করছে? লোডিং দেওয়ার সময় তার স্ট্রেন ছিল এই বরাবর এই পর্যন্ত, এই থেকে আনলোডিং করার পর এই পর্যন্ত আসছে, অর্থাৎ এই বডির তাহলে এলাস্টিক রিকভারি হলো এতটুকু, আর এটাকে আমরা এলাস্টিক স্ট্রেন বলে থাকি। এখন আসো ইল স্ট্রেংথ। ইল স্ট্রেংথ দুই ধরনের আছে, একটা হলো নমিনাল ইল স্ট্রেংথ, একটা হলো অ্যাকচুয়াল ইল স্ট্রেংথ। নমিনাল কোনটা? নমিনাল তোমরা দেখবা যদি রডের রেসপেক্টেই বলি, মাইল স্টিলের রেসপেক্টেই বলি, একটা রডের গায়ে বিভিন্ন কিছু সিম্বল লেখা থাকে, এরকম দেখবা যে 60 গ্রেড 500 W, এই যে লেখাটা থাকে 60 G বা 60 গ্রেড, তার মানে কি এই রডের ইল স্ট্রেংথ হলো 60 KSI। এটা একেবারে, অর্থাৎ যেটা গায়ে লেখা থাকে বা লেখা যেটা সেটা হলো নমিনাল, নামে মাত্র। ফর এক্সাম্পল আমরা বাজার করতে যাই, বিভিন্ন জিনিস দেখবা যে প্যাকেটে ওয়েট লেখা থাকে, মানে 1 কেজি লবণ বা 1 কেজি চিনি, এটা হলো নমিনাল। এখন নমিনাল যেটা আসলে কি এটা অ্যাকচুয়াল? 1 কেজি লবণ মাপলে কি 1 কেজি হবে? কমও হইতে পারে, বেশিও হইতে পারে। না স্যার, এটা actual না। তো এই নমিনাল নাম তো আরো যদি ভালো করে বুঝাই, ফর এক্সাম্পল নামের মাত্র জিনিসটা এরকম, ফর এক্সাম্পল আমাদের এলাকায় একজন আছে খালেদা জিয়া নাম, সে ভিক্ষা করে বেড়ায়, আর একজন আছে সাবেক প্রধানমন্ত্রী, তো দুজনেই কি সেম? দুজনকার ফাংশন, দুজনকার প্র্যাকটিক্যাল লাইফ সেম? একবারেই সেম না। অর্থাৎ নমিনাল হলো নামে মাত্র, এটা সেম হইতেও পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো লবণের দাম কম, 1 কেজি লবণ 25 টাকা বা 15 টাকা, যাই হোক না কেন, হয়তো দাম কম হওয়ার কারণে আমরা এটা চেক করি না। যখন 1 কেজি স্বর্ণ কিনতে যাব, যে গায়ে লেখা থাকে 1 কেজি স্বর্ণ, তুমি কি নিয়ে আসবা? কখনই আনবে, কারণ এটা নামে মাত্র। মনে হয় নমিনাল জিনিসটা বুঝতে পারছো। আর অ্যাকচুয়াল কি? আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে টেস্ট করার পর যে ইল স্ট্রেংথটা পাবো,
ইল পয়েন্টের রেসপেক্টে সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল ইল স্ট্রেংথ। তো নমিনাল ইল স্ট্রেংথ নিয়ে আমরা নর্মালি স্ট্রাকচার ডিজাইন করি না, সবসময় অ্যাকচুয়াল ইল স্ট্রেংথ অর্থাৎ অ্যাকচুয়ালি সে কত শো করতেছে সেটা নিয়ে স্ট্রাকচার ডিজাইন করি। তো প্র্যাকটিক্যাল লাইফের বিষয়টা আলাদা, যখন তোমরা ডিজাইন করবা বড় বড় প্রজেক্টে তখন তোমরা অবশ্যই টেস্টিং প্রপার্টিস থেকে অ্যাকচুয়ালি কত ইল স্ট্রেংথ শো করতেছে তোমরা তার রেসপেক্টেই স্ট্রাকচার ডিজাইন করবা, যেটাকে আমরা তোমরা FY বলে থাকো। এর আগেও ডিজাইন করেছো ডিপ্লোমাতে FY, যেমন 60 গ্রেডের জন্য 60 KSI, 50 গ্রেডের জন্য 50 KSI। তো এটা রডের গায়ে লেখা 60 গ্রেড 50, এই জন্য 60 গ্রেড 50 গ্রেড নিয়ে বইগুলোতে ডিজাইন করা। তো প্র্যাকটিক্যাল লেভেল ডিজাইনের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা করবা না, তোমরা টেস্টিং করার পর করবা। আর যদি টেস্টিং ফ্যাসিলিটি না থাকে, ছোট স্ট্রাকচার হয় বা এরকম যদি কোনো টেস্টিং ইনফরমেশন তোমাদের না থাকে, সেক্ষেত্রে তোমরা নমিনাল নিয়ে ডিজাইন করতে পারো। এখন আসো মোটামুটি আমি প্যারামিটারগুলো বললাম, সামনে আরো ডিটেলস বলবো। এখন এই স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে একটা একটা করে ডিটেলস বলার চেষ্টা করব। এই হলো 0.1, এখান থেকে আমরা লোডিং শুরু করব। লোডিং দিলে কি হবে, ম্যাটেরিয়ালসের স্ট্রেস শো করবে, কারণ কি ফোর্স আসবে, আমাদের এরিয়া আছে, স্ট্রেস পাবো। আর যখন লোডিং হবে তার দৈর্ঘ্য চেঞ্জ হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, এলংগেশন হবে, এলংগেশন হলে আমরা স্ট্রেইন পাবো। এই স্ট্রেস এই দিকে ওয়াই এক্সিস বরাবর আর এক্স এক্সিস বরাবর স্ট্রেইন গ্রাফ প্লট করলে আমরা স্ট্রেস স্ট্রেইন কার্ভ এরকম পাবো। এটা মাইলস্টোনের না, বিভিন্ন ম্যাটেরিয়ালসের জন্য ডায়াগ্রামটা বিভিন্ন রকম হয়ে থাকে আর কি। যে কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে বোঝালেই তোমরা বুঝতে পারবা। এই পর্যন্ত দেখো গ্রাফের স্লোপটা, লাইনের যে স্লোপ স্ট্রেস স্ট্রেইনের, এটা একবারেই কনস্ট্যান্টের মতো মনে হয়। অর্থাৎ যে পর্যন্ত রেগুলার থাকবে, গ্রাফের লেভেলটা সেম থাকবে, সে পর্যন্ত আমরা বলবো এলাস্টিক লিমিট, এলাস্টিক পয়েন্ট। আর যে পয়েন্টের পর এই লেভেলটা অফ হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে, প্লাস্টিক ডিফরমেশন যা শুরু হবে, সে পয়েন্টটাকে আমরা বলবো ইল পয়েন্ট। অর্থাৎ এটাকে দেখো রেগুলার আছে, এখানে আসার পর কি হয়েছে, গ্রাফের লাইনটা লেভেল অফ হয়ে, অর্থাৎ যেভাবে যেতে চাইছিল এইভাবে যেতে চাইছিল গ্রাফ লাইনটা, কিন্তু এখানে এসে চেঞ্জ হয়েছে, এটাকে বলবো ইল পয়েন্ট। আর আলটিমেট পয়েন্ট বা সর্বোচ্চ যে পয়েন্টটা পাবো, অর্থাৎ সর্বোচ্চ লোড যেখানে থাকবে, যে লোডের জন্য স্ট্রেস, সেটাকে আমরা আলটিমেট স্ট্রেস। আর এই আলটিমেট স্ট্রেসটাকে আমরা বলি টেনসাইল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ। এরপর আস্তে আস্তে ম্যাটেরিয়ালসের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে থাকবে লোডিং এর কারণে, কারণ ইলংগেশন বাড়তে থাকবে। ইলংগেশন বাড়তে বাড়তে এক সময় দেখবা যে সে নেকিং হয়ে গেছে, মানে চিকুন হয়ে এক জায়গায় ফ্র্যাকচার বা ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে, কেটে যাবে, এটা কেন ফ্র্যাকচার বলি। আর এই ফ্র্যাকচার পয়েন্টের স্ট্রেংথ কেন বলি ফ্র্যাকচার স্ট্রেংথ। আর যে পয়েন্টে যে লোডের সময় সে ভেঙে যাবে সেটা ফ্র্যাকচার স্ট্রেংথ, আর যে পয়েন্টের জন্য সে যে পয়েন্ট মানে ওই পয়েন্টের করেসপন্ডিং স্ট্রেইন থেকে আমরা বলি ফ্র্যাকচার স্ট্রেইন। তো এখানে লেখা আছে যেগুলো আমি বললাম। এখন আসো বিষয়টাই হলো, এটাই গুরুত্বপূর্ণ বিষয় আজকের। আচ্ছা, হোয়াই ইল স্ট্রেংথ, হোয়াই নট আলটিমেট। আমরা কেন স্ট্রাকচার ডিজাইনে আমরা ইল স্ট্রেংথ FY নিয়ে থাকি, আমরা কেন আলটিমেট না? তার মানে কি, আমরা দেখতে পারতেছি গ্রাফে সে ইল্ডের পর আরো সে লোড নিতে পারে। এটা নিয়ে আমরা FU নিয়ে ডিজাইন করলে অনেক বেশি স্ট্রেংথ পাইতাম, তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট কম হইতো। কিন্তু সেটা না নিয়ে আমরা কেন এই ইল স্ট্রেংথ অর্থাৎ এলাস্টিক লিমিট পর্যন্ত যে স্ট্রেংথ প্রপার্টি হিসেবে তা ইউজ করি, আমরা বলতে পারবা কেন? পার্মানেন্ট ডিফরমেশন, স্যার সেফটির জন্য। আলটিমেট স্ট্রেংথ পার্মানেন্ট ডিফরমেশন থাকতে পারে। হ্যাঁ, আমি বলি একটা একটা করে পয়েন্ট। দেখো, প্রবলেম হলো, ফার্স্ট প্রবলেম হলো পার্মানেন্ট, কারণ ইল পর্যন্ত যেটা আমরা একটু আগে পড়লাম, এই পর্যন্ত যদি আমরা লোড আসে একটা স্ট্রাকচারে, সে কি করবে, হয়তো এলাস্টিক লিমিট। ফর এক্সাম্পল আমরা স্ট্রাকচার ডিজাইন করলাম, এখন হয়তো তোমাদের একাডেমিক বিল্ডিং এ কেউ নাই, যখন তোমাদের ফিজিক্যাল লেকচার শুরু হবে বা ক্লাস শুরু হবে, তখন তোমরা সবাই ক্লাসে আসবা, চেয়ার টেবিল সবকিছুই থাকবে, তখন হয়তো পিক লোড পাবে স্ট্রাকচারটা, তাই না? যখন তোমরা চলে যাবা তখন কি আবার সে রিল্যাক্স পাবে। ফর এক্সাম্পল যখন পিক লোড আসলো, সে FY ম্যাটেরিয়াল সর্বোচ্চ স্ট্রেংথ FY, এই স্ট্রেংথ দিয়ে সে স্ট্রাকচারের লোডগুলো সে রেজিস্ট করবে আর কি। তোমরা চলে গেলা, তখন কি হবে, সে লোড থাকবে, অতটা থাকবে না, তখন লোড কমে যাবে, তখন কি হবে, সে আবার রিগেইন করবে পুনরায়। যদি এটা না হয়ে যদি এই পর্যন্ত ডিজাইন করতাম, তার মানে কি ম্যাটেরিয়ালসের আমরা ক্যাপাসিটি কি জানি, স্ট্রেস ইনটু বা স্ট্রেংথ ইনটু এরিয়া। তো আমাদের তাহলে ক্যাপাসিটি যদি হয় ফর এক্সাম্পল 500 নিউটন, স্ট্রেংথ ধরলাম FU, তাহলে এরিয়া কম পাবো না? এটা বেড়ে গেলে
যদি স্ট্রেংথ আমরা জানি এফ ওয়াই, তখন এরিয়া বেশি পাবো না? বুঝো না এই জিনিসটা? এইটা বাড়লে তো এটা কমবে, তাই না? স্যার বুঝি নাই। আচ্ছা, ফর এক্সাম্পল একটা আবার একটু আচ্ছা বলি, একটা স্ট্রাকচারের আলটিমেট বা পিক লোড যখন তোমরা সবাই ক্লাসে আসবা, সবাই থাকবে, তখন ধরলাম 100 নিউটন পিক লোড স্ট্রাকচার, তাই না? কে রেজিস্ট করবে? ম্যাটেরিয়ালস। কার রেসপেক্টে? স্ট্রেংথের রেসপেক্টে। স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে এরিয়া কম হলে সে রেজিস্ট করতে হবে, তাই না? যে স্ট্রেংথ যদি কম হয় তাহলে এরিয়া বেশি লাগবে, তাই না? 100 নিউটন যদি আমরা লোড আসে, যেটা বললাম একটু আগে, যদি আমরা এফওয়াই স্ট্রেংথ নিয়ে ডিজাইন করি তাহলে এরিয়া একটু বেশি হবে না? যদি এফইউ নিয়ে করি তার তুলনায়। জি স্যার, একটা বিপরীত। বুঝতে পারছো? তার মানে কি, যে এই পয়েন্ট পর্যন্ত যদি আমরা ডিজাইন করি তাহলে এরিয়া একটু বেশি হবে, যদি এই পয়েন্ট নিয়ে ডিজাইন করি আমরা তাহলে এক্সটেন্ড বেশি নিছি অনেক, তাহলে এরিয়া কমে যাবে, কারণ আমাদের ক্যাপাসিটি সেম। বোঝা গেছে? আচ্ছা, যখন তোমরা পিকে আসবা, সবাই ক্লাসে চলে যাবে, যখন ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ এফইউ দিয়ে লোডগুলোকে রেজিস্ট করতে হবে। সবসময় তো একটা স্ট্রেংথ লোড সমান থাকে না, কখনো সে কম স্ট্রেংথ দিয়ে লোড রেজিস্ট করতে হয়, কখনো অনেক বেশি স্ট্রেংথ দিয়ে লোড রেজিস্ট করতে হয়, তাই না? ফর এক্সাম্পল পিক লোড চলে আসছে, যেটা নিয়ে আমরা ডিজাইন করেছি, তখন তাকে যে এফইউ নিয়ে ডিজাইন করি তাকে এফইউ নিয়ে রেজিস্ট করতে হবে। যখন এফইউ নিয়ে স্ট্রেংথ নিয়ে, অর্থাৎ আলটিমেট স্ট্রেংথ নিয়ে সে লোডটাকে রেজিস্ট করলো, আমরা যেগুলো লোড দিয়েছিলাম পিক লোড, যখন আমরা ক্লাস থেকে চলে আসলাম তখন স্ট্রাকচার রিল্যাক্স পাবে, লোড নাই, লোড কমে গেল, তখন কি ম্যাটেরিয়ালস কি করবে? রিগেইন করতে চাইবে না আগের জায়গায়, তখন কি হবে? এখানে পার্মানেন্ট ডিফর্মেশন হবে না? বোঝা গেছে না বোঝো নাই এখন? বলো। কি বুঝতে পারছো? স্যার এটা একটু আরেকবার বুঝে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আবার বলতেছি, এই পর্যন্ত যখন স্ট্রেইন হবে বা ডিফর্মেশন হবে, লোড চলে গেলে সে রিগেইন করে আগের মতোই হবে। অর্থাৎ যদি কোর্সন এরিয়া যদি 10 মিলি রডের হয়, লোড দেওয়ার রিমুভ হওয়ার পর আবার সে 10 মিলি এরিয়া হবে, তাই না? কিন্তু যখন আমরা এই পর্যন্ত লোড দেব, যখন লোড রিমুভ করব, তখন কি আর 10 মিলি থাকবে? না স্যার। তখন কি পার্মানেন্ট ডিফর্মেশন। রডের তো ভলিউম সেম, একদিকে বাড়লে এরিয়া কমবে, তাই না? 10 মিলি নাই, আমরা ডিজাইন করছি 10 মিলি রড দিয়ে, যখন আলটিমেট লোড আসলো পার্মানেন্ট ডিফর্মেশন হওয়ার জন্য, তখন রডের আর ডায়া 10 মিলি নাই। যে 10 মিলি যদি না থাকে, যদি এটা কমে যায়, তাহলে ক্যাপাসিটি সেম থাকবে? আমরা ডিজাইন করলাম 10 মিলি দিয়া, এটা কমলে এটা কমবে না? জি না স্যার, ক্যাপাসিটি কমে যাবে স্যার। কমে যাবে না? তো যেহেতু পার্মানেন্ট ডিফর্মেশন হয়, ম্যাটেরিয়ালস এর লেন্থ চেঞ্জ হয়ে যায়, এই কারণে এটা করা হয় না। দ্বিতীয়টা হলো, যখন আমরা এই পয়েন্টের স্ট্রেংথ নিয়ে ডিজাইন করব, যেহেতু এখানে ক্রস সেকশন এরিয়াটা কমে যায়, এটা আর রিকভার হয় না, এই পয়েন্টে রিকভার হয় এই পর্যন্ত, তার মানে রেডিউস, তার মানে ক্যাপাসিটিও সে রিডিউস হয়ে যাবে। আরেকটা প্রবলেম হলো, যেটা আর কি, ফর এক্সাম্পল একটা বিমের দৈর্ঘ্য হলো 100 ফিট, বা এত তো বড় হয় না, 20 ফিট ফর এক্সাম্পল, আমরা এই পয়েন্টের লোড নিয়ে ডিজাইন করছি। হ্যাঁ, যখন লোড আসবে আলটিমেট, তখন কি হবে? বিমের দৈর্ঘ্য বেড়ে যাবে না? বিম স্যাক করবে না? দৈর্ঘ্য বাড়লে বেঁকে যাবে না? জি স্যার। লেংথ বাড়লে বেঁকে যাবে। হ্যাঁ বলো। তাহলে কি হবে? যদি স্ট্রাকচার ফেল নাও করে, লোকজন আর থাকতে চাবে না, এটা সার্ভিসেবল হবে না, লোকজন দেখলেই ভয় পেয়ে যাবে। তো এই কারণে মেম্বার লেংথ চেঞ্জ হয়ে যায়, পার্মানেন্ট ডিফরমেশন হয়, এই কারণে আমরা ধরি না। আর বড় বিষয়টা হলো পোর্শন এরিয়া সেম থাকে না, রিডিউস হয়ে যায়, ক্যাপাসিটি ঠিক থাকে না, এই কারণে আমরা ইলেস্টার যে পর্যন্ত রিকভার করে অরিজিনাল শেপে বডি রিচ করতে পারে, সেই পর্যন্ত আমরা প্রপার্টিজ ইউজ করে স্ট্রাকচার ডিজাইন করি, এজন্য আমরা আলটিমেট নেই না। এখন আসো ডাক্টিলিটি। ডাক্টিলিটির একটা হলো স্ট্রাকচারের একটা মেজার, যেটা প্লাস্টিক ডিফরমেশন বা ফ্র্যাকচার পর্যন্ত সে ক্র্যাক না করে, কোনো ধরনের ফ্র্যাকচার ছাড়াই সে প্লাস্টিক ডিফর্ম হতে পারে, এটাকে না বলে ডাক্টিলিটি। ফর এক্সাম্পল, যদি তোমাকে একটা কলম দেওয়া হয়, যেগুলো কলম দিয়ে তোমরা নর্মালি লেখো, পিন পয়েন্ট বা কি কি ম্যাটাডোর, আজ একটা চকের টুকরা দেওয়া হয়, যদি তোমরা দুইটাকে বাঁকাতে চাও, একটা কি হবে? পার্মানেন্ট ডিফরমেশন হবে, সে বেঁকে যাবে, ফ্র্যাকচার হবে না, অর্থাৎ ক্র্যাক ডেভেলপ করবে না সহজে।
কোন সময় করবে? আলটিমেট পর্যায়ে, একবারে সাডেনলি সে ক্র্যাক ডেভেলপ করবে না, বাঁকতেই থাকবে বাঁকতেই থাকবে, এক সময় সে ক্র্যাক ডেভেলপ করে সে ফ্র্যাকচার হবে। কলম আর যদি চক হয় তাহলে কি হবে? কোনো ফ্র্যাকচার হবে? কোনো বেঁকে যাবে? সাডেনলি সে ফ্র্যাকচার করবে। এটা হলো ব্রিটল ম্যাটেরিয়ালস, অর্থাৎ তার কোনো প্লাস্টিক ডিফরমেশন হবে না। বুঝতে পারছো? এটা ডাটা, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালসের প্লাস্টিক ডিফরমেশন হবে, ফ্র্যাকচার পরে হবে। প্লাস্টিক ডিফরমেশন হওয়ার পর ফ্র্যাকচার হবে। আর ব্রিটল কি হবে? প্লাস্টিক ডিফরমেশন হবে না, সাডেনলি ফ্র্যাকচার বা ভেঙে যাবে। তো মেজারমেন্ট হইলো নরমালি যেটা হয় আর কি 8% এর বেশি ইলংগেশন। ইলংগেশন যেমন কিভাবে করা যায়? ফর্মুলা, এটা হলো লোড আসার পর ফাইনাল লেন্থ, ইনিশিয়াল লেন্থ, তাকে আমরা ইনিশিয়াল লেন্থ দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ অফ ইলংগেশন আমরা পাই। যদি এটা 8% এর বেশি হয় সেটাকে আমরা ডাক্টাইল ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করি, আর যে 5% এর কম হয় সেটা 1% এগুলো আর কি তারা ব্রিটল ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করি। দেখো এটা এক্সাম্পল, লোডিং দিছি, কত ডিফরমেশন হয়ে গেছে ম্যাটেরিয়ালসটা, আর এগুলো কি সামান্য ডিফরমেশনেই এগুলো ফ্র্যাকচার ভেঙে যাচ্ছে। এটা হলো ব্রিটল ম্যাটেরিয়ালস আর এগুলো হলো ডাক্টাইল ম্যাটেরিয়ালস। এখন দেখো ডাক্টাইল, চক তাহলে ব্রিটল ম্যাটেরিয়াল। হ্যাঁ আমি তো বলি, ওটা তো শূন্য, ইলংগেশন তো শূন্য স্যার, জিরো না চকের ক্ষেত্রে? আমি বলি একটা জিনিস বলে রাখি, কোনো ম্যাটেরিয়ালসে আসলে পৃথিবীতে তুমি এলাস্টিক ম্যাটেরিয়ালস বলতে পারবে না বা ব্রিটল ম্যাটেরিয়ালস বলতে পারবে না। প্রতিটা ম্যাটেরিয়ালসের কিছু না কিছু এলাস্টিক প্রপার্টিস বা প্লাস্টিক প্রপার্টিস আছে। এটা ডিপেন্ড করে হলো লোডিং কন্ডিশনের উপর। বোঝা গেছে? ফর এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পল পরে থাকি যে রাবার হলো একটা এলাস্টিক ম্যাটেরিয়ালস, আসলে রাবারও এলাস্টিক ম্যাটেরিয়ালস না, কারণ এটা হয়তো একটা চার্টেন লেভেল পর্যন্ত সে এলাস্টিসিটি প্রপার্টিস শো করে আর কি। হ্যাঁ, রাবার কি প্লাস্টিসিটি নাই? একটা রাবার যদি তুমি 1 ফিট রাবার যদি 10 ফিট লম্বা করো, ছেড়ে দেবা, সে কি 1 ফিটেই হবে আবার? না স্যার, তাহলে কি সে একটা প্লাস্টিক? টাইমে তাহলে কি একটা টাইমে প্লাস্টিক হয়ে যায় তারপর ছিঁড়ে যায়। তার মানে কি রাবার তাহলে কখন তাহলে এলাস্টিক হবে? হয়তো 2 ফিট যে করো 1 ফিট কি হয়তো 1 ফিট আবার আসবে। তার লেভেল পর্যন্ত প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই এলাস্টিক, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই প্লাস্টিক। বুঝতে পারছো? জি স্যার। কোনো ম্যাটেরিয়ালসই এলাস্টিক ম্যাটেরিয়ালস না, কোনো ম্যাটেরিয়ালসই প্লাস্টিক ম্যাটেরিয়ালস না। আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই এলাস্টিক, প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই প্লাস্টিক, হয়তো কোনোটার বেশি কোনোটার কম। বোঝা গেছে? যেমন রাবার বেশি, মাইল স্টিল যদি 1 ফিট, মাইল স্টিলকে যদি তুমি 1 ফিট 1/2 ইঞ্চি করো, হয়তো সে রিকভার করবে। যে 1 ফিট 3 ইঞ্চি করো লম্বা, সে কি রিকভার করবে? হয়তো করবে না। অর্থাৎ একটা লেভেল পর্যন্ত প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই এলাস্টিক, আবার প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই প্লাস্টিক। প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের কিছু না কিছু সামহ প্রপার্টিস, এলাস্টিক প্রপার্টিস আছে, যেটার বেশি হয়তো বেশি বলে আমরা রাবারকে এলাস্টিক বলে থাকি, এতটুকু, এটা আসলেই এলাস্টিক না। এখন ডাক্টাইল ভার্সেস ব্রিটল ম্যাটেরিয়ালস দেখো কি সমস্যা। সলিড মেটাল ড্যাশ ক্যান আন্ডারগো সাবস্টেন্সিয়াল প্লাস্টিক ডিফরমেশন পিরিয়ড টু ফ্র্যাকচার আর কল্ড। অর্থাৎ ফ্র্যাকচারের আগে যে ম্যাটেরিয়ালসটা প্লাস্টিক ডিফরমেশন শো করবে, প্লাস্টিক ডিফরমেশন থাকবে, সেটাকে আমরা ডাক্টাইল বলবো। আর যেটা ফ্র্যাকচারের আগে কোনো প্লাস্টিক ডিফরমেশন থাকবে না, থাকলেও সেটা নেগলিজিবল, একবারেই কম, সেটাকে আমরা বলবো ব্রিটল ম্যাটেরিয়ালস। ইলংগেশন ডাক্টাইল ম্যাটেরিয়ালসের বেশি হয় আর ব্রিটল ম্যাটেরিয়ালসের অনেক কম হয়। ডাক্টাইল ম্যাটেরিয়ালসটা গ্রাজুয়ালি ফেল করে, কারণ ডাক্টাইল কখন সে লোড নেবে, লম্বা হবে, প্লাস্টিক ডিফরমেশন হবে, হইতে হইতে একসময় নেকিং হবে, নেকিং হওয়ার পর চিকন হেজে ম্যাটেরিয়ালসটা ফেল করবে। আর ব্রিটল ম্যাটেরিয়াল সাডেনলি ফেল করে। এনার্জি অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডাক্টাইল ম্যাটেরিয়ালসের বেশি নমনীয় হওয়ার কারণে, আর ব্রিটল ম্যাটেরিয়ালস এনার্জি খুব সহজে অ্যাবজর্ব করে না, এজন্য সাডেন কলাপস করে। ডাক্টাইল ম্যাটেরিয়ালসের লাইফ লঙ্গার লাইফ শো করে, আর ব্রিটল ম্যাটেরিয়ালস এটা অনেক ফাস্টার ফেল করে। আর এক্সাম্পল কিছু দেওয়া আছে, এগুলো মাইল স্টিল যেমন ব্রিটল, ডাক্টাইল ম্যাটেরিয়ালস এটা ভালো এক্সাম্পল। আর এদিকে কনক্রিট, কাস্ট আয়রন, এগুলো হলো ব্রিটল ম্যাটেরিয়ালস। এখন আসলে ডাক্টাইল ভার্সেস ব্রিটল ম্যাটেরিয়ালস, কোন ম্যাটেরিয়ালসটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য চুজ করা উচিত আর কোনটা উচিত না। এটা হলো ব্রিটল ম্যাটেরিয়ালস, এটা হলো ডাক্টাইল ম্যাটেরিয়ালস। এটা হলো ব্রিটল ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল, এটা হলো ডাক্টাইল ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল। হ্যাঁ, তো আমরা স্ট্রাকচার কি পর্যন্ত ডিজাইন করে একটু আগে বলছিলাম, ইল পয়েন্ট, তাই না? তো এই পয়েন্ট যে এটা স্ট্রাকচার ডিজাইন করি, যদি স্ট্রাকচার সাবজেক্টে টু পিক লোড, যদি স্ট্রাকচারে পিক লোড যদি আসে, এর দেখো এক জায়গায় অলমোস্ট সিমিলার জায়গায় ইল পয়েন্ট, সিমিলার জায়গায় আলটিমেট স্ট্রেংথ, সিমিলার জায়গায় ব্রেকিং পয়েন্ট,
তার মানে কি ইল পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে হয়তো একটু পরে সে কলাপস করবে, তাই না? কিন্তু যদি ডাক্টাইল ম্যাটেরিয়ালস হয়, দেখো এখানে ইল পয়েন্ট আমাদের আরো তার স্ট্রেংথ প্রপার্টিস আছে, যে ইল পয়েন্টের পরে কোনো কারণে যে লোড আসে তাহলে সে কি করবে, টাইম নেবে, তার প্লাস্টিক ডিফরমেশন হবে, তার লেন্থ চেঞ্জ হবে, তারপর সে একটা সময়ের পর সে ফ্র্যাকচার হবে বা ফেল করবে। এই কারণে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে ব্রিটল ম্যাটেরিয়ালস ইউজ না করে আমরা ডাক্টাইল ম্যাটেরিয়াল ইউজ করি। কারণ কি, এটা সাডেন ফেল করে, কোনো ধরনের সিগন্যাল দেয় না। যদি সিগন্যাল দেয়, ফর এক্সাম্পল একটা স্ট্রাকচার ডাক্টাইল ম্যাটেরিয়ালস এর, সে কি করলো, যখন সে ফেইলর ফেসে চলে গেল বা ফেইলর মোডে চলে গেল, সে কি করবে, পার্মানেন্ট ডিফরমেশন দেবে, দিলে কি হবে, স্ট্রাকচার যেন একটা পার্মানেন্ট ডিফরমেশন দেখতে পারবো। তো তখন আমরা ডিসিশন নিতে পারবো যে স্ট্রাকচারে থাকা যাবে কিনা। পরে যখন পার্মানেন্ট ডিসিশন কি হবে, আরো পরে গেলে সে স্ট্রাকচারে ক্র্যাক ডেভেলপ করবে। যখন ক্র্যাক ডেভেলপ করে, অনেক ধরনের ক্র্যাক ডেভেলপ করে, তখন সারা যখন বিম ডিজাইন করবে, সারা পড়াবে, হয়তো ফ্লেক্সুরাল ক্র্যাক আছে, শিয়ার ক্র্যাক আছে, অনেক ধরনের ক্র্যাক আছে। এগুলো ডেভেলপ করলে আমরা ডিসিশন নিতে পারবো যে স্ট্রাকচারে আর থাকা যাবে না, আমরা আমাদের ইম্পর্টেন্ট যে রিসোর্স আছে, যে গুড আছে, যে প্রপার্টিস, এগুলো সরাই নিতে পারবো। যদি এমনটা হয় যে পিক লোড আসলো, হ্যাঁ শিবু ভাই, আচ্ছা সরি। তো যেটা হয় আর কি, ডাক্টাইল ম্যাটেরিয়াল যেটা বললাম, এটা একবারে সাডেন ফেল করে না, কারণ আমরা এই পর্যন্ত স্ট্রাকচার ডিজাইন করি, এরপরও ডাক্টাইল ম্যাটেরিয়ালস এর অনেক লম্বা কিছু থেকে থাকে, আলটিমেট পয়েন্ট আছে, পার্মানেন্ট ডিফরমেশন আছে। কিন্তু যেটা ব্রিটল ম্যাটেরিয়াল, সেটা এক জায়গায় ইল পয়েন্ট, এই পয়েন্টের লোড আমরা ডিজাইন করছি, একটু পরে এসে তার ফ্র্যাকচার বা আলটিমেট বা ব্রেক পয়েন্ট। তো এটা খুব বেশি সিগন্যাল দেয় না, স্ট্রাকচার সাডেন কলাপস করে, এর জন্য ডিজাস্টার হয়। আর ব্রিটল আর ডাক্টাইল কি হয়েছে, ডিজাস্টার হয় না, এটা সময় দেয়, পার্মানেন্ট ডিফরমেশন দেয়, দিলে স্ট্রাকচার ইলংগেশন হয়, বিমের ডিফ্লেকশন দেখা যায়, বিমে ক্র্যাক ডেভেলপ করে, তারপর ফেল করে, তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ রিসোর্স বা গুডস বা প্রপার্টিস বা নিজেকে আমরা সহায় রাখতে পারি। এর জন্য আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে ব্রিটল ম্যাটেরিয়াল চুজ না করে আমরা ডাক্টাইল ম্যাটেরিয়াল চুজ করি। যেমন ধরো ডাক্টাইল কনক্রিট, তোমরা তো ভাবতে পারবো না যে কনক্রিট আবার এরকম বেন্ড হয় কি করে। হ্যাঁ, এখন ফাইবার ইউজ করে কনক্রিটের ডাক্টিলিটি প্রপার্টিস ইমপ্রুভ করা হইতেছে, বেশ করে ন্যাচারাল ডিজাস্টার ব্রেজার কারণে, যেন বেশি এনার্জি অ্যাবজর্ব করতে পারে, সের জন্য আমরা এইভাবে স্ট্রাকচার গুলোর কোয়ালিটি ইমপ্রুভ করতেছে এখন ম্যাটেরিয়ালস এর। এটা হলো ব্রিটল কনক্রিট, সাডেন শিয়ার ফেল করে, সাডেন কলাপস করে। আর ডাক্টাইল কি করবে, সে সাডেন কলাপস বা শিয়ার ফেল করবে না, সে আস্তে আস্তে কি করবে, ডিফর্ম হবে। এরকম যে একটা বিম যদি হয়, তাহলে আমরা কি থাকবো এখানে, ফেল করে নেই, তাহলে আমরা ভয় পাবো না, এই স্ট্রাকচার থাকা যাবে না, আমরা দ্রুত জিনিসপত্র সরাই নিতে পারবো। যে এরকম না হয়ে যে সাডেন এরকম কলাপস করে, তাহলে কি হবে, আমরা তো বুঝতেই পারবো না সে কখন কলাপস করে। এর জন্য ব্রিটল ম্যাটেরিয়ালস স্ট্রাকচারে চুজ নরমালি করা হয় না, সবসময় ডাক্টাইল ম্যাটেরিয়ালসই আমরা প্রিফার করি। রানা প্লাজা যেটা হয়েছিল, এটা কোনো ধরনের সিগন্যাল দেয় নাই, এটা সাডেন কলাপস করছে। ব্রিটল ম্যাটেরিয়ালস একটা কারণ, এটা অনেক কারণ আছে, ডিজাইন মতো ভুল থাকতে পারে, জাস্ট এটা একটা কারণ হতে পারে যে এটা ব্রিটলনেস বেশি ছিল। তো আজকের ক্লাস এতটুকুই, লার্নিং আউটকাম আমরা শিখলাম। একটা হলো হোয়াই ব্রিটল ম্যাটেরিয়াল আমরা প্রিফার ইন সিভিল অ্যাপ্লিকেশন, কেন আমরা সিভিল অ্যাপ্লিকেশনে ব্রিটল ম্যাটেরিয়াল চুজ করি না, এটা মনে হয় তোমরা বুঝতে পারছো। আরেকটা পয়েন্ট হলো হোয়াই ইলাস্ট্রেশন ইজ ইউজ while ডিজাইনিং কম্পোনেন্টস or structure made of ductile material in place of ultimate strength, all the materials have higher strength than illustration. একটা ম্যাটেরিয়ালস বা ডাক্টাইল ম্যাটেরিয়ালস এর ইলাস্ট্রেশন তুলনায় আলটিমেট স্ট্রেংথ হায়ার হওয়ার পরেও কেন আমরা ইলাস্ট্রেশন ডিজাইন করি, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন করি না, এটা শেখানোর চেষ্টা করলাম। আর জাস্টিফিকেশন অফ হুকস ল, হুকস এর একটু প্রবলেম ছিল, এটা বললাম যে এটা কনফ্লিক্ট একটু হয়, যদি এটা অ্যাকসেপ্টেবল। আর থিওরিটিক্যাল কিছু নলেজ দেওয়ার চেষ্টা করলাম মেকানিক্যাল প্রপার্টিস প্যারামিটার উপরে। তো আজকের লেকচারে এ পর্যন্ত কোনো কোশ্চেন না থেকে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি হয়তো স্টিফনেস আর স্টিল কনক্রিট কম্বিনেশনটা দেখাবো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিটের মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা, তাহলে ফিগারে যাই। দেখো, প্রপোর্শনাল লিমিট আর কি বললাম, এলাস্টিক লিমিট। জি স্যার। আচ্ছা, এই পয়েন্টগুলো আমি বলি, প্রপোর্শনাল লিমিট, এলাস্টিক লিমিট, ইল পয়েন্ট। হ্যাঁ,
এই পয়েন্ট তিনটা যখন আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম প্লট করব অলমোস্ট সেম পজিশনে, ফার্স্ট থাকবে প্রপোর্শনাল লিমিট, তারপর এলাস্টিক লিমিট, তারপর হলো ইল। তো এলাস্টিক আর ইল বেশ করে এক জায়গায় হয়, আর প্রপোর্শনাল লিমিটটা হলো একটু নিচে হয়। প্রপোর্শনাল লিমিট বলতে যে পর্যন্ত যখন গ্রাফ প্লট করব, গ্রাফে যে পর্যন্ত এই লাইনটা স্ট্রেইট হবে, যদি স্ট্রেইট কোন যখন স্লোপ ইটা কনস্ট্যান্ট হবে, বোঝা গেছে? জি স্যার। যে লাইন পর্যন্ত মানে যে পয়েন্ট পর্যন্ত এই লাইনটা একবারে স্ট্রেইট হবে, যে কোনো পয়েন্টে স্লোপ নেই, সে স্লোপটা কনস্ট্যান্ট হবে, সেটাকে না বলো প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শন বলতে কি, অর্থাৎ স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শন যে লিমিট পর্যন্ত সেটা প্রপোর্শনাল লিমিট বলি। আর এলাস্টিক লিমিট হলো ডিভিশনটা আলাদা, যে পয়েন্ট পর্যন্ত লোড দেওয়ার পর লোড রিমুভ করে সে রিগেইন করবে, সেটাকে আমরা বলবো হলো এলাস্টিক লিমিট। স্যার এখানে প্রপোর্শনাল লিমিট কোন পর্যন্ত আর ইলাস্টিক লিমিট কোন পর্যন্ত বলতে পারি? প্রপোর্শনাল লিমিট হলো যে পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেন ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, অর্থাৎ লাইনটা একবারে স্ট্রেইট হবে, অর্থাৎ ইটা কনস্ট্যান্ট হবে। আর এলাস্টিক লিমিট হলো যে লিমিট পর্যন্ত লোড রিমুভ করলে স্ট্রেনটা জিরো হবে, সেটা হলো এলাস্টিক লিমিট। স্যার তাহলে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত কি হুকের লটা স্টেট থাকে না? হুকের লটটা থিওরিটিক্যালি ভ্যালিড, প্র্যাকটিক্যালি যখন তুমি ইয়া করো হয়তো বা জিরো নাও হতে পারে, যেটা একটু আগে আমি বলছিলাম। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল, কোন একটা ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমার ইলাস্টিসিটি বাড়ানো দরকার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এলাস্টিসিটি বাড়ানো আসলে খুবই দরকার, বেশ এলাস্টিসিটি বাড়লে তোমরা জানো ডাক্টিলিটি প্রপার্টিজ বেড়ে যাবে। হ্যাঁ, তো এলাস্টিসিটি ম্যাটেরিয়ালস এর বাড়ানোর জন্য ম্যাটেরিয়ালকে মোর ফ্লেক্সিবল করতে হবে আর কি। যেমন এলাস্টিক ম্যাটেরিয়াল, রাবারকে যদি আমরা বলি সবচেয়ে ফ্লেক্সিবল না, প্লাস্টিক সবচেয়ে ফ্লেক্সিবল না? তো ফ্লেক্সিবল করার জন্য টেকনোলজি ডে বাই ডে আপডেট হচ্ছে। যেমন কনক্রিটের কথা বলি, দেখো আগের যুগের কনক্রিট যেমন ছিল এরকম ছিল, লোড দিলেই সে ডিফরমেশন ছাড়াই সাডেন কনক্রিট ফ্র্যাকচার করে যায়, তাই না? কিন্তু এখন রিসেন্ট এগুলো 2018 সালের পরে এই টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, কনক্রিটে ফাইবার ইউজ হয় এখন। হ্যাঁ, টেনশাল ফাইবার, এগুলো ইউজ করলে কনক্রিটের টেনশাল স্ট্রেংথ বেড়ে যায়, আর টেনশাল স্ট্রেংথ বেড়ে গেলেই কনক্রিটের এই পার্মানেন্ট ডিফরমেশন বা এলাস্টিসিটি, ডাক্টাইল প্রপার্টিস ইমপ্রুভ হয়। ঠিক এভাবে রডেরও টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। রডেও এখন আগে যেরকম রড ছিল, রডের পুরা ক্রস সেকশন এরিয়াটা ইউনিফর্ম ছিল, একই ধরনের ম্যাটেরিয়াল ছিল। এখন রডের কতটা লেয়ার করে নেয়, কোর থাকে, কোরের পর আরেকটা শেপ থাকে, কোরে হয়তো শুধু এক ধরনের ম্যাটেরিয়ালস থাকে, শেপে আর এক ধরনের ম্যাটেরিয়ালস থাকে আউটার সাইজে। এভাবে কি হয়, ম্যাটেরিয়ালসের প্রপার্টিস এভাবে ইমপ্রুভ, টেকনোলজি ইমপ্রুভের কারণে এগুলো বা মানে মেকিং প্রডিউস এগুলো চেঞ্জ হওয়ার এর কারণে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের যুগে যে রড ছিল সেখানে শুধু আয়রন ছিল প্রায় 97% বা 98.5%, আর কার্বন ছিল 1 থেকে 2%। এখন কার্বনের পরিমাণ কমাই দিচ্ছে, কারণ কার্বন ইউজ করলে হার্ডনেস বেড়ে যায় আর কি রডের। কার্বন কমাই দিয়ে, আয়রনও কমাই দিয়ে এখন ক্রোমিয়াম, নিকেল এইগুলো ইউজ করতেছে। এগুলো ইউজ করলে ম্যাটেরিয়ালসের ডাক্টিলিটি প্রপার্টিস বেড়ে যায়। তো এগুলো আমাদের রিসার্চ করতে হবে কিভাবে বাড়ানো যায়। অনেক রিসার্চ অলরেডি হয়ে যাচ্ছে, রিসার্চ এখনো হইতে আছে জাস্ট ডাক্টিলিটি প্রপার্টিস ইমপ্রুভের জন্য। ফার্স্ট তোমাকে টার্গেট করতে হবে কোন ম্যাটেরিয়ালসে তুমি ইমপ্রুভ করতে চাও, আর কি কি কারণে সে ব্রিটল হয়ে যাচ্ছে, সেগুলো রিকভার করার চেষ্টা করলেই হয়তো ইমপ্রুভ হবে। স্যার ডাক্টাইল কনক্রিটটা কি স্যার এখন আমাদের বাংলাদেশে ইউজ হচ্ছে? কোনটা? স্যার এই যে ডাক্টাইল কনক্রিট যেটা স্যার, এটা কি স্যার আমাদের বাংলাদেশে ইউজ হচ্ছে এখন? এইগুলো এখনো আন্ডার রিসার্চ আর কি। বাংলাদেশে আসলে এভাবে তো কেউ মানে কোনো স্ট্রাকচারই নরমালি ইউজ হয় না। স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা করে আর কি, এগুলো তো এই বয়সে বলাও খুব মুশকিল, তারপর একটু বলে নেই আর কি। স্ট্রাকচারের যে ডিজাইনটা যেটা করে তোমরা জানো, ডিজাইন করেছো এফ প্রাইম সি, তাই না? কনক্রিটের 28 ডেজের ক্রাশিং স্ট্রেং, তাই না? জি স্যার। ডিজাইনে শুধু এফ প্রাইম সিটাই লাগে আর কি, আর ডিজাইনে অন্য কিছু প্যারামিটার নাই আর কি। বুঝতে পারতেছো? জি স্যার। তো এটা কেন করে? এটা হলো একটা স্ট্রাকচারের ইম্পর্টেন্সি বা সেফটি ফ্যাক্টর বাড়ানোর জন্য। ফর এক্সাম্পল, এই কনক্রিটের এফ প্রাইম সি হলো 6000 পিএসআই, এই কনক্রিটের এফ প্রাইম সি হলো 6000 পিএসআই। ডিজাইনে শুধু এফ প্রাইম সি এর লাগবে, আর তো কিছু লাগে না, তাই না?
স্যার তুমি বলো কোন স্ট্রাকচার বেশি সেফটি হবে, তুমি বলো। স্যার ওই যে ডাকটাল কংক্রিট যেটা মানে নমনীয় যেটা হবে সেটা ডাকটাল সমৃদ্ধ যেটা সেটা হবে। তো এখন এগুলো রিসার্চে এখন ওভাবে প্র্যাকটিক্যাল স্ট্রাকচারে ইউজ হইতেছে না। তো বাংলাদেশের পরিণামে বলতে গেলে এগুলোর ইউজ এখনো নাই, এখনো জাস্ট এফআইএমসি বাড়ানো নিয়ে চিন্তায় আছে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বা যারা কংক্রিট প্রডিউস করে আর কি। তবে ডে বাই ডে যখন এটা ইউজার ফ্রেন্ডলি হবে তখন হয়তো এগুলো ইউজ হবে আর কি। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো হ্যাঁ বলো, শুনতেছি। স্যার ওই যে আমরা স্যার ওই যে পুরাতন বিল্ডিং গুলো ভাঙলে কিংবা ধরেন যে আমাদের ওই যে পুরাতন যে একাডেমিক বিল্ডিংটা ছিল স্যার, ওখানে যে স্যার আমাদের রড গুলা যেগুলো ইউজ হয়েছে সেগুলা সেগুলা কি করবা বলো, বুঝিনি তোমার কোশ্চেনটা। তোমার কোশ্চেনটা বুঝি নেই, আবার বলো। স্যার আগে যে স্যার আমাদের ওই যে রড গুলা ব্যবহৃত হইতো সেগুলা দেখা যাচ্ছে যে স্যার 10 বছর 15 বছর 20 বছর পরেই মানে করোশন হয়ে গেছে, কিন্তু বর্তমানে যে সব মাইল স্টিল গুলা ব্যবহৃত হয় সেগুলা কি আপনার 10 বছর কিংবা 20 বছর 30 বছর পরে নষ্ট হয়ে যাবে না? আচ্ছা আমি বলে একটু সাইলেন্ট হও, আমি বলছি অ্যানসার দিচ্ছি। হ্যাঁ, আমার একটা কোর্সের কন্টেক্সে আছে স্টিল করোশন। আমি ফার্স্ট ক্লাসে যখন লেকচার প্ল্যান দেখাই তখন দেখাইছিলাম, তখন এটা আলোচনা করব আর কি। তো একটু এখন বলিনি, আগের যুগে যে রডগুলা ইউজ হয়েছিল তখন রডের টেকনোলজি এতটা আপডেট হয়নি আর কি। তো একটা স্ট্রাকচারের দুটো বিষয় হলো বড় সমস্যা, একটা হলো রডের করোশন, স্টিল করোশন, আর একটা প্রবলেম হলো কনক্রিটের পারমিয়াবিলিটি। জি স্যার। তো রডের টেকনোলজি বাংলাদেশে অনেক আপডেট হয়ে গেছে, বিশেষ করে জিপিএইচ যে স্টিল যে সিস্টেম, এটা ওয়ার্ল্ড ক্লাস, এটা হলো কোয়ান্টাম মেথডে তারা রড তৈরি করে আর কি। তো এগুলো আগে যেটা ছিল আর কি, জাস্ট রডের একটা জাস্ট রড তৈরি করা যায়, যে আয়রনের সঙ্গে একটা নির্দিষ্ট কার্বন দিয়ে রড তৈরি করা যায়, এইভাবে রড তৈরি করে এসেছিল আর কি। তো এগুলো স্টেনলেস স্টিল ছিল না, স্টেনলেস ছিল মরিচা রোধের স্টিলটা আর কি। তো যখন দেখে যে মরিচা কার জন্য পড়ে, ফেরিক অক্সাইড ফর্ম করে, তাই না? তো যখন রডের সারফেসে স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে যখন আয়রনটা কমে দেওয়া হয় কিংবা ক্রোমিয়াম নিকেল এইগুলো যখন বাড়ানো হয় তখন এই মরিচা পড়ে না, স্টেনলেস তখন এটাকে বলা হয়। এটা একটা রিকভার প্রসেস। আর একটা রিকভার প্রসেস হইলো, তোমরা দেখবা যে কিছু কিছু বিল্ডিং এ রড ইউজ করা হয়, রডে পেইন্ট করা থাকে, ইপক্সি কোটিং বলে এটাকে আর কি। এই পেইন্ট করলে রডের গায়ে মরিচা পড়ে না, তারপরও এক সময় না এক সময় পড়বেই, হয়তো দ্রুত পড়বে না। আর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট যেটা হলো আর কি, যে কোনো রডে যত ভালো হোক না কেন, তুমি মানে একটা ফাঁকা জায়গায় রেখে দাও, যদি হিউমিডিটি টাচে আসে সে একদিন না একদিন মরিচা পড়বেই। যেন হিউমিডিটি কন্ট্যাক্টে রডে না আসে, এজন্য কনক্রিটকে ইম্পারমিয়েবল করা এটাই হলো বেটার অপশন, আর এটাই এখন ওয়ার্ল্ড করতেছে। এজন্য সিমেন্টের ছাড়া তো সিমেন্ট পরে নাই, হয়তো পরাবে, দেখবা যে ওয়েদারের রেসপেক্টে সিমেন্টের প্রভিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো বাংলাদেশে ওয়েদারের জন্য স্যার হয়তো যদি পড়ান তাহলে বলবে সেম টু ইউজ করতে বলবে স্যার। সিমেন্টের কিছু ক্রাইটেরিয়া, সেম ওয়ান সেম টু দুটো টাইপ আছে। সেম টুর ফার্স্ট টাইপ যে সিমেন্টটা সেম টু A/B SBL 42.5 নিউটন, এই সিমেন্টটা হয়তো স্যার ইউজ করতে বলবে যদি বাংলাদেশ পরিণাম ভিউতে উনি বলে ক্লাসে আর কি। তো এগুলো অনেক মানে জানার বিষয় আছে, আস্তে আস্তে জানবো। হ্যাঁ, প্রাইমারি লেভেলে এতটুকুই বললাম, যখন করোশন পাবো তখন আমি আরো ডিটেইলস বলবো। আর কোনো কোশ্চেন যদি না থাকে, প্রায় 11টা বেজে গেছে, আজকে ছেড়ে দাও, আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার আমাদের স্লাইডটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি এটা কি তোমার মেইলে দেবো, শেয়ার দেন না এতে আপলোড করে দেবো ELP তে? স্যার ELP দিন। আচ্ছা ঠিক আছে, আমি ELP তে গত লেকচার আজকে লেকচার দুইটাই দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।